স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনার ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের এই আন্দোলন প্রথমত কিভাবে আপনি দেখছেন, কারণ অনেকেই বলছেন যে আন্দোলন করবার আগে হয়তো স্মারকলিপি হোক অথবা কোনোভাবে যদি প্রশাসনের কাছে সরাসরি এই বিষয়ে কথা বলা যেত, তাহলে হয়তো পরিস্থিতি আরেকটু সহজতর হতো। কারণ এই আন্দোলনের কারণে অবশ্যই শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়গুলোর অনেক ক্ষেত্রেই হয়তো যৌক্তিক, কারণ পরীক্ষার যে প্রশ্নপত্র সেটি নিয়ে তাদের যে অবজেকশন আছে সেটি তো আসলেই যখন একটি প্রশ্নপত্র তৈরি হয় তখন তো অনেক যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যায়, তারপরেও কেমন করে এমন ভুল হলো, এই বিষয়টি আসলে প্রথমে যদি আপনার কাছে একটা মন্তব্য শুনি। ধন্যবাদ। আমার সঙ্গে যে বিজ্ঞ আলোচক আছেন সেলিম ভাই, আপনাকে শুভেচ্ছা। এইখানে প্রথমে আমি যেই জিনিসটি বলে নিতে চাই যে আমাদের এখানে জুন মাসে কিন্তু মনসুন শুরু হয় এবং এটা কম বেশি আমাদের যে ওয়েদারের যে প্যাটার্ন এই সময় রেইনফল হবে, এটাই স্বাভাবিক, এবং বন্যা মাঝে মাঝে হয়, কখনো হয় না। তো এই অবস্থায় আমাদের জুন জুলাই পরীক্ষার শিডিউল দেওয়াটাই ঠিক হয়নি, এবং আমরা যেটা বিভিন্ন জায়গায় কথা বলার চেষ্টা করেছি বা আমরা নিজেরাও পরীক্ষা যখন দিয়েছি এসএসসি এইচএসসি, আমাদের দেখতাম যে আমাদের এরকম সামারে অথবা রেইনি সিজনে পরীক্ষা হতো। আমাদের একটা এডুকেশন পলিসি আছে, তারা তৈরি করেন, তারা নানা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেন, কিন্তু সেই এডুকেশন পলিসির সঙ্গে আমাদের যে বাস্তবতার কোনো আমরা মিল খুঁজে পাই না। এটাই সরকারের আমলে না, গত 55 বছর ধরেই আপনি খেয়াল করে দেখবেন আমাদের পাবলিক এক্সামগুলো কিন্তু আসলে এরকম গরমের সময় বা সামারে হয়। এটাকে যদিও সরকার বলেছে যে তারা ডিসেম্বর জানুয়ারিতে নিয়ে আসবে পরবর্তীতে, এটা যদি তারা করতে পারে খুব ভালো হবে। আর আজকে দিনভর যেটা হয়ে গেল এই পরীক্ষা নিয়ে, এই জায়গাটায় আমি বলবো যে আসলে এই আপনি যেটা বললেন যে স্মারকলিপি দিয়ে পরীক্ষা পিছানো যেত, আসলে যখন ইমার্জেন্সি তৈরি হয় তখন আসলে স্মারকলিপি দেওয়ার ফুরসত থাকে না। স্মারকলিপি আপনি কখন দিবেন? যখন স্বাভাবিক পরিবেশে। এখন সারাদিন কয়েকদিন টানা ভারী বর্ষণ হয়েছে, আমি নিজেও বান্দরবন গিয়েছিলাম, আমি নিজেও একদিন আটকা ছিলাম, আসতে পারিনি অতিরিক্ত পানির ঢল এবং বৃষ্টির কারণে। তো এই অবস্থায় তো আমার মনে হয় যে সরকারের স্বপ্রণোদিত হয়েই পরীক্ষার শিডিউলটা একটু পরিবর্তন করা উচিত ছিল। শুধু দেখেন, আমি নিজেও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমি যখন শনিবার ঢাকায় আসলাম, রবিবারে কিন্তু আমাদের এক্সাম ছিল। সো বৃষ্টির কারণে এবং ঢাকায় পানি জমে গিয়েছে, চারদিকে হাঁটু জল, আমাদের কিন্তু রিশিডিউল করতে হয়েছে। সো পরীক্ষা তো পেছানো কোনো কঠিন বা অসম্ভব কিছু না। তা আমি মনে করি সরকারের উচিত ছিল বা শিক্ষা মন্ত্রণালয়ের উচিত ছিল বিষয়টা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। এখন আপনি কিন্তু ওই দিন কিন্তু চট্টগ্রাম বিভাগে পরীক্ষা পিছানো বাতিল করা হয়েছে। তো চট্টগ্রামে যদি আপনি পরীক্ষা বাতিল করেন, আগে কিন্তু আমাদের যে শিক্ষা বোর্ড ছিল 6টি বা 7টি আলাদা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হতো, এবার সম্ভবত একই প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে। তাহলে পরে আপনি যদি দেশের কোনো এক প্রান্তে পরীক্ষা বাতিল করেন, সেক্ষেত্রে সারা দেশে বাতিল করা বাঞ্ছনীয়। কারণ পরবর্তীতে ওই অঞ্চলে যে পরীক্ষা নেবেন নতুন প্রশ্নপত্রে, তাহলে অভিন্ন প্রশ্নপত্রে যে পরীক্ষার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু এক ধরনের বৈষম্য তৈরি হয়ে যাবে। যে একদল বলবে আমাদের কঠিন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে, আরেক দল বলবে সহজ। এই অহেতুক বিতর্ক এড়ানোর জন্য আমি মনে করি যে আসলে যে কদিন টানা বৃষ্টি হয়েছে, এক সপ্তাহ পরীক্ষাটা পিছিয়ে দিলে খুব বেশি মনে হয় সমস্যা সরকারের হতো না। বরং এই ঢাকাতে যারা পরীক্ষা দিতে গিয়েছে বা যেসব এলাকায় জলাবদ্ধতা হয়েছে, ধরেন চট্টগ্রামের মতো ফ্লাডেড হয় নাই বা হাওর অঞ্চলের মতো ফ্লাডেড হয় নাই, কিন্তু কম বেশি পানি ছিল, তাদের আমরা কিন্তু দেখেছি তারা মোটামুটি হাঁটু পানি কোমর পানি পার হয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, কেউ ডুবে গিয়েছে, কারো প্রবেশপত্র ভিজে গিয়েছে। এই বিষয়টা আসলে সরকারের খতিয়ে দেখা উচিত যে কারা এই সিদ্ধান্ত নিতে মুখ্য ভূমিকা পালন করেছে যে পরীক্ষা পিছানো হবে না। কারণ দুর্যোগময় পরিস্থিতিতে আসলে জোর করে পরীক্ষা নেওয়ার চেষ্টা বা প্রবণতা কারা এটার পিছনে আছে, এটা সরকারের খতিয়ে দেখা উচিত। কারণ এটা যদি সরকার খতিয়ে না দেখে, আজকে যে একটা অনভিপ্রেত ঘটনা হলো, অহেতুক যে একটা সারাদিন রাস্তায় শিক্ষার্থীরা ছিল এবং সেখানে অনেক ভুয়া শিক্ষার্থীও ছিল, এরকম অভিযোগও আছে। আবার কেউ কেউ বলছেন যে সেখানে শিক্ষার্থীরা পুলিশের উপরও হামলা করার চেষ্টা করেছে। তো এইগুলো তো আসলে কাম্য না।
এগুলো এড়ানো যেত খুব সহজে। আর প্রশ্নপত্রের যেটা বললেন ভুল ছিল, এটাও আসলে সরকারের সতর্ক হওয়া উচিত, বারবার চেক করা উচিত যে এটা কিভাবে ভুল হলো। আমরা দেখলাম যে আপনারা যখন গণমাধ্যমে প্রতিবেদনগুলো প্রচার করছিলেন, 4 জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এটা তো আসলে আরো আগে দেখা উচিত, কারণ এটা হয় কি, আপনি যখন প্রশ্ন কিন্তু মডারেশন করতে হয়, একদল প্রশ্ন জমা দেয়, আরেক দল লোক সেই প্রশ্নগুলো দেখে এবং পরীক্ষা করে, এবং যখন প্রশ্নপত্রটা ফাইনালি চূড়ান্ত হয়, যে প্রশ্ন তৈরি করলেন বা যিনি মডারেশনে নিযুক্ত ছিলেন, এরা কিন্তু কেউ জানে না ফাইনাল ভার্সনটা কি হচ্ছে। তো সেইটা হয়েছে কিনা যথাযথভাবে আমি মনে করি যে সেটাও সরকারের খতিয়ে দেখা উচিত, খেয়াল করা আপনি যে উচিত। বিষয়গুলো তুললেন আসলে সেটি আমরা একটু আলোচনা করবো। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, জামাত ইসলামের দলীয় সংসদ সদস্য। দিনভর শিক্ষার্থীদের এই আন্দোলন নিশ্চয়ই আপনারাও খবর রেখেছেন। একটু বলবেন যে বিষয়টি বারবারই আসছে যে আমরা তো জানি যে এই সময় হচ্ছে ভারী বৃষ্টি হবে এবং বন্যার মতো পরিস্থিতিও তৈরি হয়। এই আপনাদের একজন সংসদ সদস্য খুব সম্ভবত সংরক্ষিত আসনে তিনিও বলেছেন যে সময়সূচিটা পরিবর্তন করা যায় কিনা, আরও আগে এগিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা যায় কিনা। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যদি একটু প্রতিক্রিয়া আমরা নেই যে কোন সময় করলে পরে হয়তো এ ধরনের সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে না বলে আপনারা মনে করেন, এবং একই সাথে যে আন্দোলন শিক্ষার্থীরা করলো সেটা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, এখন আগের মতো সময় না যে অসচেতন বা কম সচেতন, এরকম না। এখন যে যুগ, জেনজির পর আলফা যারা আর কি, তারা তো খুবই আপডেট এবং খুবই সেনসিটিভ। আর তারা কোনো অনিয়ম, তারা কোনো ত্রুটি বিচ্যুতি, এগুলো যেমনি ভাবে নিজেরা দেখতে পারে না, ঠিক একইভাবে এইরকম ত্রুটি বিচ্যুতির এগেইনস্টে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর ক্ষেত্রে তাদের কোনো জুড়ি নাই। এটা আমরা জুলাইয়ে দেখেছি, আর আগেও দেখেছি, পরেও দেখেছি, আজ পর্যন্ত আমরা দেখছি। আমাদের নেতৃবর্গ যারা, আপনি একটা ডিসিশন নিয়ে ফেলেছেন, এটাই সঠিক একমাত্র, এর বিপরীতে কোনো কিছু সঠিক নয়, প্রথমত আমি মনে করব যে এটা না মনে করা। কেননা এখানে মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অধিদপ্তর কি বলে এটাকে, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বারবার নানান কথা নানান ভাবে বলা হচ্ছে। বাট এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ, এটি তো একটি বাংলাদেশের জন্য অনিবার্য বিষয়। এবং আপনি খেয়াল করবেন যে টানা এই কয়েকদিনের ভারী বর্ষণে এবং বন্যায় 51 জনের মতো মানুষ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি পত্রপত্রিকা মারফত যে তারা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমাদের এই বাংলাদেশে এটি তো আমাদের জন্য খবর পেলাম। এই পরিস্থিতিকে সামলানোর জন্য অবশ্যই তো একটি ভালো উদ্যোগ দরকার ছিল। সেক্ষেত্রে একটা হিউজ এলাকা প্লাবিত হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পানি ঢুকে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে। এমন অবস্থায় অবশ্যই সিদ্ধান্ত নিতে বিলম্ব করাটা আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি অদূরদর্শিতা, এবং এটি এখন দেখা দরকার যে কাদের কারণে এটি ঘটলো এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করছি। সেকেন্ড হচ্ছে যে শিক্ষামন্ত্রী বারবার একটা কথা বলেছেন, কিন্তু উনি ইমপ্লিমেন্ট করেছেন কিনা ইনস্টেড উনি বলছেন যে ভিন্ন ভিন্ন সেটে আমরা চাইলে পরীক্ষা নিতে পারি। নেন নাই কেন? কেন আপনি একটি ডিসিশন দিয়ে দিলেন না? একটা জেলা বা দুইটা জেলা বা একটা বোর্ডকে আপনি স্থগিত করতে পারতেন, সেগুলো কিন্তু করা হয় নাই। এবং না করে আরো দুঃখজনক, আমি যদিও পরবর্তীতে তিনি দুঃখ প্রকাশ করেছেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মন্তব্য তিনি করেছেন, এটি তো কোমলমতি শিশু কিশোরদের, বিশেষ করে আমাদের যে তরুণ যুবকরা এখন পরীক্ষা দিচ্ছে, তাদের হৃদয়ে ব্যাপকভাবে আঘাত করেছে। বিধায় আজকে দেখবেন যে সংসদের গেট পর্যন্ত অবরুদ্ধ করেছে তারা, এবং দেশের বিভিন্ন জায়গায় অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে এবং মিছিল হয়েছে। আরো দুঃখজনক বিষয় হচ্ছে যে এই মিছিলে আবার বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ছাত্র দলের বিরুদ্ধে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার অভিযোগ পর্যন্ত এসেছে। তো এই যে বিষয়গুলো হচ্ছে, কিন্তু কোনোটাই আমাদের জন্য কাম্য নয়। অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো কিন্তু এড়ানো যেত জাস্ট একটা ডিসিশনের মাধ্যমে, সিদ্ধান্তের মাধ্যমে। আমরা একটু এই বিষয়টি নিয়ে, আমাদের আছেন আপনি, আমাদের সাথে আরেকজন অতিথি আছে, তার কাছে আমরা একটু আসতে চাই। প্রথমত হচ্ছে এই সময়টাতে পরীক্ষা নেওয়ার বিষয়টি বারবারই আসছে সামনে, যে আসলে সময়টা পরিবর্তন করাটা যৌক্তিক বলে সবাই মনে করেন, আপনিও মনে করেন কিনা। একই সাথে অভিন্ন প্রশ্নে যে এবার পরীক্ষা হচ্ছে, এইটির কারণে এক ধরনের যে এই যে ভুল হলো প্রশ্নে, সেটি এক ধরনের জটিলতা তৈরি হয়েছে নতুন করে। অভিন্ন প্রশ্ন আসলে করার এবার প্রয়োজন ছিল কিনা, কারণ হচ্ছে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের গেল 2 বছর কিছুটা হলেও আসলে শিক্ষালয়ে আসার ক্ষেত্রে অনীহা ছিল, নানা ধরনের কারণেই হোক না কেন। আর আরেকটি বিষয় বারবারই হচ্ছে আসছে যে
সাধারণ মানুষের কাছে এই বার্তাটি বারবারই যাচ্ছে যে অনেকটা দায়সারাভাবে হচ্ছে শিক্ষা ব্যবস্থাটি আসলে এই মুহূর্তে চলছে। যদি উত্তরগুলো ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক, আমার মানে অত্যন্ত প্রিয় যারা মানব মৌলিক, তিনি তার ক্ষুদ্র লেখনীর মাধ্যমে আমাদেরকে সবসময় জাগরিত রাখতেন, উদ্দীপ্ত রাখতেন। তো আজকে আসলে শরীর শারীরিকভাবে অসুস্থ অবস্থায় তো ওনার সাথে দেখা হবে, এই জন্যই এই টক শোতে অংশগ্রহণ করেছি। দেখুন, সময়ের প্রয়োজনে অনেক কিছুই পরিবর্তন করতে হয়। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের অর্থ বছরের ব্যাপারটাও চিন্তা করা দরকার। যে এটা আমরা ভরা বর্ষা মৌসুমে প্রথম 1 জুলাই থেকে আমাদের অর্থ বছর শুরু হয়, মে জুনের দিকে আমাদের অর্থ ছাড় করার একটা ব্যবস্থা হয়, আর জুন মাসে যে কাজগুলো হয় এগুলো কাজের নামে সমস্ত ফাঁকিবাজি এবং এটা লুণ্ঠন হয়। তেমনি পরীক্ষার ব্যাপারও ধরেন জুন বা জুলাই মাসটাকে যদি আমরা এড়াই যেতে পারি তাহলে ভালো। আমরা সারা বছর জানি যে জুলাইয়ের 15 তারিখের পর থেকে প্রবল বৃষ্টিপাত হয় এবং অগাস্টের শুরু থেকে একটা বন্যার একটা পদধ্বনি, এটা অনেক বছর ধরে। কিন্তু এই বছর গত 17 বছরের রেকর্ড ভঙ্গ করে গত কয়েকদিনে বৃষ্টিপাত হয়েছে। যে বৃষ্টিপাত হয়েছে এটা গত 17 বছর কিন্তু এই বৃষ্টিপাতটা হয়নি। পাশাপাশি সাগরের মধ্যে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত যেটার জন্য কর্তৃপক্ষ হয়তো সেভাবে তৈরি ছিল না। তারপরে তো অনেক সময় যখন একটা দুর্যোগের মানে অবস্থা সৃষ্টি হয় তখন এটা তার তড়িৎ সিদ্ধান্ত নিতে হয়। তড়িৎ সিদ্ধান্ত নিতে হয়তো ভুল করেছে এবং অভিন্ন প্রশ্ন না থাকার কারণে 2-1 জায়গায় পরীক্ষা স্থগিত করার প্রেক্ষিতে একটু সমস্যার সৃষ্টি হয়েছে। তো সমস্যাটাকে উতরানো যাবে। চিটংয়ের বাঁশখালী, চিটংয়ের আনোয়ারা, পটিয়াতে কখনোই বন্যা হতো না, কখনোই আমরা বন্যা দেখিনি। এবার কিন্তু সেখানে বন্যা। জলবায়ু পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তন হচ্ছে, নদ নদীগুলো একেবারেই ভরাট হয়ে গেছে। আপনার নদীর মানে সমুদ্রের উচ্চতার সাথে সাথে নদীর নাব্যতা হারিয়ে ফেলেছে। সব কিছুই আমাদের বর্ষাকালে আমাদেরকে এগুলো ফেস করতে হচ্ছে। শিক্ষামন্ত্রী একটা মন্তব্য করেছেন, সেটা মন্তব্যটা ঢালাওভাবে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন নাই, তিনি তার কন্যাকে উদাহরণ দিতে গিয়ে একটা কথা বলেছেন। তারপর তিনি আজকে দুঃখ প্রকাশও করেছেন এটার জন্য। দেখুন, যেমন আপনি বলছেন যে অনেকেই মনে করছে যে শিক্ষা ব্যবস্থাটা ঢিলাঢালা চলছে। আপনাদের অনেকের মনের মধ্যে কেন এই প্রশ্নটা আসে আমি বুঝতে পারছি না। মিডিয়াটা হঠাৎ করে আপনার কোনো কিছু মানে সুযোগ পেলেই জিনিসগুলোকে অন্যভাবে উপস্থাপনা করার চেষ্টা করে, যেটাকে আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। বর্তমান শিক্ষামন্ত্রী অত্যন্ত দক্ষ, অত্যন্ত সুনামের অধিকারী। তিনি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন। নকলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি সবাই হৃদয় জয় করেছেন। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি অত্যন্ত সফল। এইবার বন্যায় হয়তো তিনি সিদ্ধান্ত নিতে গিয়ে একটু ভুল করেছেন, আবার ভুলের আজকে আবার সেটার মার্জনা হয়েছে। কিন্তু আমরা আন্দোলনের নামে কি দেখলাম? কেউ ছাত্র নয়, খুব কম। যে ছাত্র পরীক্ষা দিতে চায়, গত 2 বছর যাবৎ পরীক্ষার প্রতি একটা অনীহা, লেখাপড়ার প্রতি অনীহা, গালাগালি করতে পারলেই একদম ছাত্র, গালাগালি করতে পারলেই বিদ্রোহী, বিপ্লবী, যত অসভ্য কথা বলতে পারলেই বড় নেতা, যত অশ্লীল কথা বলতে পারলেই তত বড় নেতা। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে সংসদে সারাদিন থাকার কারণে খুব একটা পত্রপত্রিকাও দেখতে পারিনি, সোশ্যাল মিডিয়ার দিকেও নজর দিতে পারি নাই। মাননীয় সংসদে আছেন, স্পিকার সাহেব বহুবার বলেছেন যে সংসদে কিন্তু মোবাইলের দিকে তাকানো যাবে না, কথা বলা যাবে না। এখানে আস্তে আস্তে যেটা দেখলাম যে কয়েকজনকে দেখলাম তারা ছাত্র না, কেউ এসএসসি বানান করতে পারবে না এবং ক্লাস 10-এর ছাত্র, এবং সেখানে ছাত্রলীগের ছেলেরা ঢুকে গেছে, আওয়ামী লীগের নেতাদের ছেলেরা ঢুকে গেছে, মানে সপ্তনাশী মল ঢুকে গেছে। তো এটা আজকে শেষ হয়ে গেছে। আজকে সংসদের মধ্যে আমাদের জুলাই আন্দোলনের অন্যতম প্রধান মুখ আক্তার হোসেন, এনসিপির যিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন, তিনি একটা মানে প্রস্তাব তুলেছেন তিনি 68 বিধিতে। তার উপর আমরা আলোচনা করেছি, বিরোধী দল আলোচনা করেছে, সরকারি দল আলোচনা করেছে। আলোচনার মূল সুর হলো জাতীয় ঐক্য, মূল সুর হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, মূল সুর হলো ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে, মূল সুর হলো ফ্যাসিবাদকে কোনোভাবে আশকারা দেওয়া যাবে না। সরকারি দল এবং বিরোধী দল আমরা অভিন্ন ভাষায় কথা বলেছি। আজকে আমরা জুলাইকে
চরম শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। শুধু জুলাই নয়, এই জুলাইকে ত্বরান্বিত করার জন্য গত 17 বছর যাবৎ যারা যারা জীবন দিয়েছে, বিএনপি অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। মারুফ মল্লিক, স্বাভাবিকভাবেই রাজনীতি আলোচনা না করলে নয়, কারণ আমরা জানি যে দুদিন ধরে আমরা দেখছিলাম যে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা, এবং তিনি বলছেন যে ডিসেম্বরে তিনি দেশে আসবেন, এ ধরনের একটি কথা। আজকে তথ্য উপদেষ্টা আমরা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা, তিনি বলেছেন যে শেখ হাসিনার বাংলাদেশে আসলে রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নেই এই দেশে, এবং আইন অনুযায়ী তার যে বিচার কাজ সেটি চলবে। সংসদেও আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন। আপনার দৃষ্টিতে তো জানতেই চাই, এই যে হঠাৎ করে এ ধরনের মন্তব্য করা, আমরা এর আগেও কয়েকবার দেখেছি তার নানা ধরনের বক্তব্য আসা টেলিফোন অথবা ইমেইলের মাধ্যমে, এটি কি এক ধরনের অস্থিরতা তৈরি করার জন্যই কি এগুলো করছে? অনেকে বলছেন এটি শেখ হাসিনা যদি নাও করেন, ভারত এক ধরনের ইন্ধন দিচ্ছে যে এক ধরনের অস্থিরতা যেন বাংলাদেশে তৈরি হোক। এটা নিঃসন্দেহে এটা উস্কানিমূলক আচরণ, সেটা এখন শেখ হাসিনা সব প্রণোদিত হয়েই করুক বা ভারতের ইন্ধনেই করুক। তবে হ্যাঁ, কিছুটা যোগসূত্রতা আজ করাই যায়। আমাদের প্রধানমন্ত্রী যখন চীন থেকে ফিরে আসলেন এবং সেইখানে কিছু বাংলাদেশের সঙ্গে চুক্তি হওয়ার কথা আমরা শুনছি, যে গণমাধ্যমে দেখেছি যে এরকম একটা সম্ভাবনা আছে যে বাংলাদেশ তুরস্কের সহায়তায় একটা ড্রোন ফ্যাক্টরি করতে পারে বগুড়াতে খুব সম্ভবত। তো বাংলাদেশ যখন বিভিন্ন দেশের সঙ্গে এই ধরনের কার্যকলাপ করছে, তখনই কিন্তু দেখবেন যে শেখ হাসিনা এই কথা বললেন। এখন এটা নিয়ে কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, আমরা এগুলো নিয়ে কথা বলছি, মনোযোগ দিচ্ছি। তো এটা একটা কৌশল হতে পারে যদি ভারতের ইন্ধনে করছেন। আর আরেকটা হতে পারে যেটা হচ্ছে যে ধরেন শেখ হাসিনার তো পালিয়ে আছেন উনি, এবং ওনার দল নিষিদ্ধ। তো এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে তো এই দল হারিয়ে যাবে। উনি হয়তো বা নানাভাবে বাইরে থেকে উস্কানি দিয়ে দলের নেতা কর্মীদের, এখন ধরেন উনি যখন বলবেন যে আমি ডিসেম্বরে চলে আসতেছি দলবল নিয়ে, আদৌ আসবেন কিনা, কারা আসবে সেটা দেখার বিষয়। এখন বাংলাদেশে কিন্তু তাকে আসতে কেউ না করে নাই, ওনাকে তো বহিষ্কার করা হয়নি, উনি নিজে পালিয়ে গিয়েছেন, উনি জনতার ধাওয়ার মুখে পালিয়ে গিয়েছেন। এখন উনি যদি আসেন ভালো, তো ওনার তো বিচারের মুখোমুখি করা হবে বলে আমি মনে করি। তো সেই জায়গায় তো বাংলাদেশের কেউ বলবে না যে আপনি আইসেন না, সবাই তাকে স্বাগতই জানাবে, কারণ বিচারে নিয়ে যেতে হবে তো ওনাকে, তার তো বিচার হওয়া উচিত। এই অবস্থায় উনি আরেকটা যেটা কৌশল করতে পারেন, এরকম উস্কানি দিয়ে যদি আওয়ামী লীগের যে ধরনের বোকাশোকা কিছু নেতাকর্মী আছে ওদেরকে যদি মাঠে নামানো যায়, এবং দেশের ভিতরে যদি একটা অস্থিরতা বা এক ধরনের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা যায়, উনি এটা অ্যাডভান্টেজ নেবেন। ধরেন শেখ হাসিনা যখন আওয়ামী লীগের লোকজন মাঠে নামবে, গণপ্রতিরোধের মুখে পড়বে, তাদেরকে যদি জেলে দেওয়া হয় বা হামলার শিকার হয়, তখন কিন্তু উনি হিউম্যান রাইটস ইস্যুতে আন্তর্জাতিক পরিসরে এটা নিয়ে কথা বলার চেষ্টা করবেন যে বাংলাদেশে কথা বলার অধিকার খর্ব করা হচ্ছে, বা গণতান্ত্রিক, যদিও তাদের সেই অধিকার নাই, কিন্তু তারা তো প্রপাগান্ডা করবেন, সেই সুযোগটাও তারা নিতে পারেন। সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে অবশ্যই শেখ হাসিনা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করবেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওনার বক্তব্যটা যেইভাবে আমি দেখলাম যে প্রচার করা হলো, যে খুব ইতিবাচকভাবেই আমার কাছে মনে হচ্ছে যে সবাই প্রচার করেছে, এইটা আসলে ঠিক হয়নি। কিন্তু এখানে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা এর আগে দেখেছি যে নোয়াখালীতে এক ধরনের মিছিল করেছে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা, এবং তখন সেখানকার প্রশাসন, এটি বিরোধী দলের অভিযোগ যে তাদেরকে তেমনভাবে গ্রেফতার করা হোক, তাদের ধরা হোক, এই জায়গায় শিথিলতা দেখিয়েছে। সেখান থেকে ধরেন বিরোধী দলের অনেকেই বলে যে সরকারের এক ধরনের শিথিলতা আছে, যে এরা কার্যক্রম চালাক অথবা এরা বিভিন্ন জায়গায় তাদের অবস্থান যেন প্রকাশ করে। আপনার কাছে কি তাই মনে হয়? না, আমার কাছে তেমনটা মনে হচ্ছে না। ওই যে আমি যেটা বললাম যে তাদের একটা কৌশল হচ্ছে যে শেখ হাসিনা চাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন হামলা মামলা জেল জুলুমের শিকার হোক। এই যে শেখ হাসিনার কথা শুনে যদি নোয়াখালীতে মিছিল হচ্ছে, আরও দেশে যদি অন্যান্য প্রান্তে মিছিল হয় এবং সবাইকে যদি আটক করা হয়, পুলিশি হামলা করা হয়, এখন একটা লোক ধরেন আওয়ামী লীগ করে, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্সের অভিযোগ নাই, ফৌজদারি দণ্ডবিধি বা তার অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা নাই, এই নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার দায়ে যদি তাকে আপনি আটক করেন, এখানে দুই ধরনের একটা জটিলতা তৈরি হবে। একটা হচ্ছে যে এই আন্তর্জাতিক পরিমণ্ডলে আমি যেটা বললাম, তারা একটা অপপ্রচারের চেষ্টা করবে যে বাংলাদেশের মানুষের ফ্রিডম অফ চয়েস অ্যান্ড ফ্রিডম অফ স্পিচটা মানে খাটো করার বা খর্ব করার চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গায় তো ধরেন যে উস্কানিমূলক মিছিল দিবে, সেই ফাঁদে পা দিতে গিয়ে এখন আপনি সব আওয়ামী লীগের লোকজনকে ধরে জেলে ঢুকিয়ে দিবেন, এটা তো বাস্তবসম্মত কথা না।
কারণ আওয়ামী লীগের তো অনেক নেতাকর্মী আছে, তারা তো কোনো অপরাধ করেনি, অনেকেই তো করেন নাই, তারা তো দেশে থাকবেন। এখন জার্মানিতে যখন আপনার গণহত্যার দায়ে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছিল বা হিটলারের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল, নাৎসিরা কিন্তু 1933-এই তো বিপুল ভোটে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছে, 45-এ গিয়ে তাদের নিষিদ্ধ করা হলো। তাহলে এই 12 বছরে কি নাৎসিরা জার্মানি থেকে উধাও হয়ে গিয়েছিল? যারা বিপুল ভোটে ভোট পেয়েছিল তারা কই গেল? তাদেরকে আসলে কিন্তু সেই সুযোগটা দেয়া হয়েছিল যে তোমরা নাৎসি বাহিনীর পলিটিক্স আর করতে পারবে না, বাট যদি তোমরা স্বাভাবিক জীবন যাপন করো, কোনো অপরাধে যুক্ত না হও, তাহলে তো আসলে সমস্যা হওয়ার কথা না। তো সেই সুযোগটা যারা আওয়ামী লীগের সাধারণ নিরীহ নেতাকর্মী আছেন তাদেরকে দিতে হবে। এই জায়গায় যদি কেউ বলে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি, এটা হয়তো রাজনৈতিক কুতর্ক বা রাশেদুল ইসলাম রাশেদ আছে আমাদের সাথে। আপনি কি একমত মারুফ মল্লিকের সাথে? বিশেষ করে আপনি এখনই এই টাইপের আলোচনায় যাওয়ার মানে হচ্ছে যে আওয়ামী লীগকে নরমালাইজ করার একটা উদ্যোগ আর কি। এখানে আপনি বিচারের কতটুকু আগাইতে পারছেন? আজকে যেটি সংসদে আলোচনা হয়েছে, যেটি আমাদের সেলিম ভাই বলছিলেন, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি তুলেছেন 68 বিধিতে, এবং সেটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বলা যায় যে সরকারি দল বিরোধী দল একটা সময় নিয়ে আলোচনা হয়েছে আর কি। তো সেই আলোচনার প্রেক্ষিতে আমরা কি দেখলাম? উভয় পক্ষই এ ব্যাপারে একমত যে বিচারটা হতে হবে। তো বিচারটা যদি হতে হয় তাহলে তো সরকার পক্ষকে সেই সিদ্ধান্তটি নিতে হবে। এই সিদ্ধান্তটি নিতে যত বিলম্ব করবে তত নতুন নতুন এই যে ফন্দি ফিকির নানান গুজব বলেন আর নানান কথাবার্তা বলেন, সেগুলো তো আমাদের সামনে আসবে। এবং আমি এটিকে দুটো ভাগ করতে চাই। একটি হচ্ছে যে শেখ হাসিনা চলে আসবে কিনা, কবে আসবে, তার যে বক্তব্যগুলো, এগুলো আমাদের রাজনীতিতে গুরুত্ব কতটুকু রাখে। আমি বলবো যে এটি তার দলকে চাঙ্গা রাখার ক্ষেত্রে, এবং আমাদের মারুফ ভাই যে বিষয়টি বলেছেন যে ইন্ডিয়ান একটি চালও হতে পারে বা তাদের একটি পরিকল্পনার অংশ হতে পারে যে এইভাবে চাঙ্গা রাখবে। তবে দুঃখজনক হচ্ছে যে আমাদের দেশের মিডিয়া, এবং আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য কিছুটা দুঃখ পেয়েছি আমরা। তিনি বলেছেন যে মিডিয়াকে যা ইচ্ছা তা বলতে দিবেন টাইপের একটা বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন। এটি তো মিডিয়ার যে নৈতিকতা, সেটি থেকে মিডিয়া তাহলে দূরে সরে চলে গেল, যেমন টিভি ফ্যাসিবাদী আমলে মিডিয়া দূরে সরে চলে গেছিল বা যেতে বাধ্য হয়েছিল। এই জায়গা থেকে তো দেশকে এখন উত্তরণ ঘটানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। এই জন্য আমি মনে করি যে শেখ হাসিনার এই বক্তব্যগুলোকে খুব বেশি আমলে নিয়ে আমাদের সেটার উপর পড়ে থাকা, সেটা নিয়ে আলোচনা করতে থাকা, এবং মিডিয়া পাড়ায় এই যে চলমান আলোচনা সেগুলোকে অব্যাহত রাখা। এটি মিডিয়া নিজ থেকে তো বাংলাদেশে কোনো মিডিয়া নিজ থেকে কোনো ইন্টারভিউ নেয়নি প্রথমত। দ্বিতীয়ত আজকে তথ্য উপদেষ্টা তিনি নিজে তার আনুষ্ঠানিক ব্রিফিং এ হচ্ছে মিডিয়াকে এই তথ্যগুলো জানিয়েছেন। না এখানে আমি আপনাকে বলি আর কি, এই বিষয়টাকে প্রাসঙ্গিক করার জন্য আমাদের বেশ কিছু ব্যক্তিবর্গকে মিডিয়ায় নিয়ে এসে আলাপ আলোচনা করা হচ্ছে। আমি মনে করি যে এটি খুবই দুঃখজনক। আপনি দেখুন যে হতে পারে যে এই আলোচনা চলতে থাকুক, কিন্তু তার এগেইনস্টে যদি বিচার ফয়সালাটা হতে থাকতো, বিচার নিয়ে যদি কোনো শঙ্কা তৈরি না হতো, আজকে বিরোধী দলের পক্ষ থেকে যে সংসদে দীর্ঘ সময় ধরে আলোচনার বিষয় তো এটি যে নানান ধরনের সংকট তৈরি হয়েছে আজকে। হ্যাঁ, আমরা পুরোপুরি সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছি, বিষয়টি এরকম বলি নাই। আমরা বলছি যে এই টপিকটি যেহেতু আমাদের জাতিসত্তার জন্য নতুন একটি ডাইমেনশন, এই ডাইমেনশনকে অতিক্রম করে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে, আগাতে হবে। তো সেই জায়গাটা যদি আপনি ধরতে চান তাহলে তো বিচারের দিকে আপনাকে বেশি করে ফোকাস করতে হবে। এবং দেখুন যে এই বিচারের আমরা শুধুমাত্র বারবার কিন্তু ওই যারা এখন পালিয়ে গেছেন, ইন্ডিয়াতে আছেন, নানান দেশে আছেন, তাদের নিয়ে ভাবছি কেন। এখন বাংলাদেশে যারা এই গণহত্যার সাথে সম্পৃক্ত থেকেছে সরাসরি বা তাদের সহযোগী হয়েছে নানান দিক থেকে, সেই ব্যক্তিদের বিচার নিয়ে যদি দৃশ্যমান কিছু দেখা যেত, তাহলে ফয়সালাগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারতাম। এমনকি তখন এই শেখ হাসিনা বা এরকম দোসর যারা আছে তাদের বক্তব্যগুলোর উপর একটা সিদ্ধান্তে পৌঁছানোটা আমাদের জন্য সহজ হতো, বা আমরা বুঝতে পারতাম যে তাদের বক্তব্যের ঝাঁজ কতটুকু, সেটা আমরা নিরূপণ করতে পারতাম। তো এই যে এই বাস্তবতাটাকে সামনে রেখে আমি বলবো যে এই মুহূর্তে সরকারের সবার আগের প্রায়োরিটির জায়গাটা দেওয়া দরকার ছিল বিচারটাকে ত্বরান্বিত করা। কিন্তু বিচারটা ত্বরান্বিত করার পয়েন্টে বেশ কিছু ত্রুটি আমরা দেখতে পেয়েছি। বেশ কিছু জায়গায় রদবদল, বেশ কিছু জায়গায় আবার রদবদল না করা, এই যে বৈপরীত্য, এই জায়গাগুলো অতি দ্রুত খোলাসা না করতে পারলে জনমনে একটা শঙ্কা তৈরি হচ্ছে। সেই শঙ্কাকে সাথে রেখে আপনি যদি মনে করেন যে আমরা এই প্রশ্ন করেছি যেটা
যে বিএনপির কিছু কিছু ব্যক্তির মন্তব্যের কারণে আমরা আজকে এই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, সেটাও কিন্তু উড়িয়ে দেওয়ার সুযোগ নাই। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। জি জি, তো আপনার কাছে কি মনে হচ্ছে না যে বিচার হচ্ছে? কেন আমরা তো দেখেছি শেখ হাসিনাকে তো দণ্ড প্রদান করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং আমরা তো এটাও দেখেছি যে হাসানুল হক ইনুকে যে পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে সেটি বাংলাদেশের বিচার ব্যবস্থার এই যাবৎকালের সকল কিছুকে ছাপিয়ে নতুন একটি ধারার রচনা হলো আর কি। এটি কি আমরা দেখিনি? না না, উনি তো হাসানুল হক ইনুর বিরুদ্ধে তো একাধিক মামলা আছে। হ্যাঁ, এখন সব মামলার তো মেরিট ভিন্ন রকম। এখন সামনের মামলার জন্য অপেক্ষা করেন, ওনাকে তো আর ছেড়ে দেওয়া হয়নি। এখানে অপেক্ষার বিষয় নয়। না, আপনি এখন তো, একটা কি জিনিস বলে, morning না, calls that day। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের আমলে বিচার ব্যবস্থা যেভাবে যেন তেন প্রকারে যে নানা ধরনের রায় দেওয়া হয়েছে, আপনাদের দলের নেতাদেরও ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে, বা বিএনপির যে প্রয়াত নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধেও একটা ধরেন রায় দেওয়া হয়েছিল। তো ওই রকম তো আর বিচার ব্যবস্থা বর্তমানে হবে না। এখন তো না, স্বচ্ছ আমরা এবং নতুনত্ব কি দিচ্ছি? ইনসাফের রাজনীতি হবে। আমরা মারুফ মল্লিক জি, আমি আপনাকে বলছি আর কি বিষয়টি, যে আমরা তো আশা করেছিলাম যে সেই জায়গা থেকে বের হয়ে এসে একটি নতুন ব্যবস্থা, নতুন প্রবর্তন আমরা আশা করেছিলাম আর কি। বারবার আমরা প্রস্তাব রেখেছি যে আপনি বিচারালয় কি বলে বিচারপতি বৃদ্ধি করেন, ট্রাইব্যুনাল বৃদ্ধি করেন, কি বলে বেঞ্চ বৃদ্ধি করেন, সেই জায়গাগুলোর তো নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, বিগত ফেসিবাদী আমলের লোকজন এখনো পর্যন্ত জেকে বসে আছে, তো সেই লোকদেরকে সরানোর জন্য আমাদের কি পদক্ষেপ, সেই বিষয়গুলো কিন্তু পরিপূর্ণ। আমি বলিনি যে পুরোপুরি বিচারটা প্রশ্নবিদ্ধ, বাট আশঙ্কা থেকে যাচ্ছে, প্রশ্ন করার সুযোগ তৈরি হচ্ছে, এই সুযোগগুলোকে বাইপাস করার উদ্যোগ সরকারকে নিতে হবে, আমি এটি বলেছি। নিশ্চয়ই আমাদের সাথে আছেন সাদাত হোসেন সেলিম, আপনি এই যে বিরোধী দলের সংসদ সদস্য যেই আশঙ্কা করেন বিচার প্রক্রিয়াটা নিয়ে, সেই বিষয়ে যদি আপনার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা শুনি। দেখুন, শেখ হাসিনা মানসিকভাবে ভারসাম্যহীন এবং একটা সাইকোপ্যাথ মহিলা। ক্ষমতা থাকতে এটা প্রমাণিত হয়েছে। এখন ক্ষমতা বাইরে গিয়ে তার মানসিক বৈকলঙ্গটা আরও বেড়ে গেছে। এবং বাংলাদেশের রাজনীতিতে শুধু না, আওয়ামী লীগের সাথে নেতাকর্মীদের কাছে তো শেখ হাসিনার প্রাসঙ্গিক নয়। যেই নেত্রী পালিয়ে গেছেন, মানে মৃত্যুকে ভয় পান না, সেই নেত্রী পালিয়ে যাওয়ার পরে আবার, এবং সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে পালিয়ে যাওয়ার পরে, 31টা সুটকেস নিয়ে পালিয়ে যাওয়ার পরে আবার ফিরে আসবে, ওনাকে মানা করতেছে কি ফিরে না আর আসার। উনি তো আসার পরে সাথে সাথে গ্রেপ্তার হবে। তো অন্য যেসব নেতারা বাকবাকুম করতেছে বিদেশে বসে, তারা চলে আসুক, এসে তারা জনমত তৈরি করুক, তারা এসে বলুক। যদি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সাহস থাকে, সে কারণ বাজার চৌরাস্তায় দাঁড়িয়ে বলুক যে আমি আসাদুজ্জামান খান কামাল ফেরত এসেছি, আমি বিচারের মুখোমুখি হতে চাই। মানুষ মোটামুটি আধা ঘন্টার মধ্যে সেখানে বিচার কাজ সম্পন্ন করে ফেলবে। ওয়াহিদুল কাদের অবস্থা এইরকম, এরা কেউ ফেরত আসবে না। এবং এখানে একটা অংশ আছে আওয়ামী লীগের যারা আছে, কেউ ধরেন কোনো রকম গা বাঁচিয়ে চলছে, আর বোকা চোকা আওয়ামী লীগ যেগুলো আছে এগুলো স্বপ্ন দেখতেছে শেখ হাসিনা ফিরে এসে কি বিপ্লব ঘটিয়ে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এইরকম পৃথিবী ইতিহাসে হয়েছে। তো আওয়ামী লীগে এটা হলো যে আওয়ামী লীগ এটা কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ কখনোই এটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে পরিচিত ছিল না। এটা ফ্যাসিস্ট একটা সংগঠন। এদের চিন্তা চেতনার সাথে, সাধারণ গণতান্ত্রিক চিন্তা চেতনার সাথে কোনো মিল নাই। শেখ হাসিনার পরিণতি যেটা হওয়ার সেটা হয়েছে, এই পরিণতি হবে এটা আমরা 70 বছর ধরে জানতাম, এবং এই পরিণতি হবে জেনেই কিন্তু আমরা লড়াইয়ের ময়দানে ছিলাম। নাইলে তবলিগে চলে যেতাম, নাহলে সুন্দরবন বান্দরবনে হিজরত করতাম। সেগুলো না করে মাঠে ময়দানে ছিলাম। এক মুহূর্তে, একদিনের জন্য আমরা গুপ্ত বা সুপ্ত কোনো কিছু হই নাই। আমরা আমাদের কাজ চালিয়ে গেছি। আন্দোলন হয়েছে, সরকারের পতন হয়েছে, নির্বাচন হয়েছে, নির্বাচনকে প্রলম্বিত করার অনেক ষড়যন্ত্র হয়েছে। সব মোকাবিলা করে আমরা এখন একটা নির্বাচিত সরকার আছে। এখন বিচার, আজকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে একাধিক ট্রাইব্যুনাল, প্রয়োজনের ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। প্রয়োজনে বলা হয়েছে যে যতজন আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, আবেদন জানিয়েছেন, তারাও যেন মামলা করেন। মামলা তো অসংখ্য মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে 592টা হত্যা মামলা আছে সারা বাংলাদেশে। যারা নিহত হয়েছেন তাদের পরিবার থেকেও মামলা করার কথা বলা হয়েছে। মামলার সংখ্যাও বাড়বে, বিচারের সংখ্যাও বাড়বে, আসামির সংখ্যাও বাড়বে। এগুলো আমরা আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে মোটামুটি বিচারের বিষয় নিয়ে, এবং আইনমন্ত্রীর পক্ষ থেকে বিচারের বিষয় নিয়ে খোলাসা করা হয়েছে। বিরোধী দলটি তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বলেছেন যে বিচারকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা বিচারকে আরও ত্বরান্বিত করব। ধরেন বেগম খালেদা জিয়ার রায় দিয়েছে 5 বছর
নিম্ন আদালত, উচ্চ আদালত এটাকে 10 বছর করা হয়েছে। ইনুর মামলা যেটা, ইনুর মামলা সরকার আপিল করার পরে সেটা দেখা যাবে আরও অনেক মামলা আছে। ইনুর মামলা দিয়ে শুধু বিচার করা যাবে না, এবং অন্যান্য যারা হত্যাকারী আছে, হত্যার আসামি আছে, এদেরকে যেখানে পাওয়া যাচ্ছে, অনেকেই গ্রাম বাংলাদেশে আছে, ধরা পড়ছে, অনেকে পালিয়ে গেছে, ম্যাক্সিমাম পালিয়ে গিয়ে তারা রাজকীয় জীবনযাপন করছে। শেখ হাসিনা ডাকলেও আসবে না, শেখ হাসিনা বললেও ওই হাসানাত আবদুল্লাহ আপনার ওই ইয়েতে আছেন এখন, সরি ওই মুম্বাই বান্দ্রাতে সবচেয়ে মানে কস্টলি একটা জায়গাতে, যেখানে শাহরুখ খান, সালমান খানরা থাকেন, সেখানে আছেন। এবং তিনি 70 কোটি টাকা দিয়ে আজকে থেকে প্রায় 7 বছর আগে তার মেয়ের নামে ফ্ল্যাট কিনে রেখেছেন, এবং তার মেয়ে বিয়ে করেছেন মানে একজন মহারাষ্ট্রিয়ানকে, একজন মারাঠিকে বিয়ে করেছেন। তো হাসানাত আবদুল্লাহ বললেই কিন্তু বাংলাদেশে আসবেন না, আরও অনেকেই আসবেন না। এখন এগুলো আওয়ামী লীগের কিছু উন্মাদ সমর্থক আছে, এরা দিবাস্বপ্ন দেখতেছে। এবং আর আওয়ামী লীগ আসার, শেখ হাসিনা আসার কথা চিন্তা করলে লাভ যেটা হবে সেটা হলো যে আমাদের মধ্যে জুলাই আন্দোলনে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে মুখ মিলিয়ে একে অপরকে চিনতাম না, কিন্তু আমরা রাজপথে একসাথে ছিলাম। কে জামাত, কে এনসিপি, এনসিপিতে তখন জন্ম হয়নি, কে খেলাপথ, আর কে জাসদ, কে বাসদ আমরা দেখি নাই। এখন আমরা বিভিন্ন মানে জায়গা থেকে আমরা যুগপৎ আন্দোলন করেছি, জুলাই আন্দোলন আমরা একসাথে করেছি, আমরা আবার একসাথে আন্দোলনে নেমে যাব। আমাদের ঐক্যটা আরও 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 দৃঢ় হবে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। আপনি দেখুন 1975 সালে 15ই আগস্টের পরে যদি পিপিআর এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্গঠিত করার সুযোগ না দিত, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়ে যেত। অনেকেই বলে যে বাংলাদেশের রাজনীতি থেকে কাউকে নিষিদ্ধ করে ফেলা যায় না, কাউকে উপরে ফেলা যায় না। এটা একেবারে বাস্তব ছিল। যেমন জাসদ রাজনৈতিকভাবে উপরে ফেলা হয়েছে এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। ন্যাব ভাষা নেই, মুজাফফর ন্যাব 72-73 সালে মুজাফফর ন্যাব একটা বিশাল সংগঠন ছিল, অস্তিত্ব নাই। তারপর শেরে বাংলার কৃষক প্রজা পার্টি, অস্তিত্ব নাই। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আস্তে আস্তে আর অপ্রাসঙ্গিক হয়ে যাবে। যেটা দরকার সেটা হলো যে আমাদের ঐক্যটা দরকার। আমরা যারা জুলাইতে আন্দোলন করেছি বা আমরা যারা 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমাদের ঐক্যটা হবে। এখন যেমন ভারত বিভিন্ন মানে চীন সফরের পর থেকেই ভারতের ভূমিকাটা আমাদের কাছে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে সেখানে তারা এক ধরনের গোলমাল পাকানোর চেষ্টা করছে। তা আমাদের সুবিধা হলো যে কি আমাদের মানুষ, আমরা শ্রেণীগতভাবে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে। আমরা চিকিৎসা করতে ভারত চলে যাই, আমরা কেনাকাটা করতে ভারত চলে যাই, আপনার কিন্তু আবার ভারতে বসে আবার ভারতে গালি দেয়। আমি অনেককে দেখেছি, হয়তো আমাদের আশেপাশে ভ্রমণ করার কোনো জায়গা না থাকার কারণে বা চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নত ব্যবস্থা না থাকার কারণে বাধ্য হয়ে যাচ্ছে। কিন্তু ভারতের মোড়লগিরি, ভারতের আপনার দাদাগিরি, এটা আমাদের মানে মোটে পছন্দ নয়। এখন ভারত মানে যেমন আজকে তারা বলছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা একটা আইনগতভাবে হবে। চাইলে শেখ হাসিনা চলে আসবে বেনাপোল দিয়ে, ওই তাদের ওই যে ইয়ের মতো রাষ্ট্রদূতের মতো হাঁটতে হাঁটতে চলে আসবে, ওইটা সম্ভব না। আমার একটা প্রশ্ন আছে যে শেখ হাসিনা যে আসতে চাচ্ছেন, উনি কোন দেশের পাসপোর্ট নিয়ে আসবেন? না, উনি আসতে চাচ্ছেন, ওনাকে যেতে বলেছেন কে? কেউ যেতে বলেন না। আর উনি আসতে চাচ্ছেন যে আসতেই চান, উনি আসতে তো পারবেন না, ওনার পাসপোর্ট নাই। উনি পৃথিবীর কোনো মানে ভারতের জন্য যতটুকু জানি তার তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। বাংলাদেশে পাসপোর্ট বাতিল করা হয়েছে, পরবর্তীকালে মানে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তো পথে বাতিল করা হয়েছে, পরবর্তীকালে তার পাসপোর্টও নাই। আর দ্বিতীয় কথা হলো যে পৃথিবীর কোনো দেশ কিন্তু শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না। মানে ভারত থেকে ভারত সরকার চেয়েছেন যে শেখ হাসিনাকে অন্য কোনো দেশে স্থানান্তর করা যায় কিনা। ওই একমাত্র বেলারুশ মনে হয় প্রথম দিকে রাজি ছিল, পরে বেলারুশও রাজি হয়নি। এখন শেখ হাসিনা যেটা 1981 সালে আসছে শেখ হাসিনা, সেই আশা আর এই আশার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আবার বিএনপি মনে করেন 1/11 ক্ষমতাচ্যুত হয়েছে, অথবা ক্ষমতাচ্যুত না হইলেও তত্ত্বাবধায়ক সরকারের আমলে 1/11 নামে বিএনপির উপর একটা অত্যাচার হয়েছে। 2008 সালে বিএনপি নির্বাচন করছে, পরবর্তীকালে বিএনপি ধীরে 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 মানুষের হৃদয় জয় করে আন্দোলন সংগ্রাম করে আজকে 26 সালে তারা ক্ষমতায় গেছে। আওয়ামী লীগের মতো তো এরকম আমরা সবসময় বলতাম যে যখন পতন হবে আওয়ামী লীগের হুড়মুড় করে পতন হবে, এবং পতনটা কিন্তু একদম মসজিদের ইমামকে নিয়ে পর্যন্ত ভাগতে হয়েছে।
সুপ্রিম কোর্টের অনেক পরিচিত আইনজীবীকে পাচ্ছি না, তারা চলে গেছে। আপনাদের মিডিয়া জগতের অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, আমলা ব্যবসায়ীরা খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো ব্যবস্থাপনাটা শেখ হাসিনা এককভাবে ধ্বংস করেছে। 2008 সালের পরবর্তীকালে যে আপনার এই দেখেন আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রশ্নে যখন একটা কমিটি গঠন করা হয়েছে, সুরজিৎ সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, সাদেজা চৌধুরী, মতিয়া চৌধুরী, কেউ কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে একেবারে এইভাবে বাতিল করার পক্ষে ছিল না। বরঞ্চ বিচারপতিদেরকে এই সাথে সংযুক্ত না করে তত্ত্বাবধায়ক সরকারটাকে আরও কীভাবে গ্রহণযোগ্য করা যায় সেটার জন্য মানে তারা প্রস্তাব দিয়েছে। এবং যখন মামলা চলেছে এমিরেটস কিউসির মধ্যে 10 জনের মধ্যে 9 জনে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলেছে। এমনকি আপনার এই যে রায়টা হয়েছে, রায়টাও বিভক্তি রায়। 5 জনের মধ্যে 3 জন এক পক্ষে রায় দিয়েছে, 2 জন এক পক্ষে রায় দিয়েছেন। প্রধান বিচারপতি তার কাস্টিং ভোটে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করছেন। সমস্ত বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে, কোনো কিছু আওয়ামী লীগের পক্ষে নয়। এবং আওয়ামী লীগকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না, এবং আমি আমার রাজনৈতিক জীবনে কখনো আওয়ামী লীগের সাথে যুক্তিতর্কতে আমি অবতীর্ণ হতাম না, কারণ তারা যুক্তির ভাষা বোঝে না। তাদের মধ্যে আবেগ। শেখ মুজিব আমাদের বাবা, তিনি বাংলাদেশ স্বাধীন করেছেন, একমাত্র আমাদের অধিকার আছে বাংলাদেশের উপর। আর আপনারা সব বঙ্গিয়া, এখানে আর কারো থাকার অধিকার নাই, আপনারা পাকিস্তান চলে যান, আপনারা অন্যদিকে চলে যান। এইগুলো আওয়ামী লীগের আচরণ। আর এখনকার যদি আপনি কথা বলেন, আপনারা সেই সময় একটা আমেরিকান ষড়যন্ত্রে আপনারা উৎখাত করেছেন, আপনারা এতজন পুলিশ মেরেছেন, আমরা আবার 4 গুণ শক্তি নিয়ে আসব, এসে আপনাদেরকে উৎখাত করব। আমাদের সময় তো আপনারা মোটামুটিভাবে নাক জাগিয়েছিলেন, এবার আপনাদের বঙ্গোপসাগরে ডুবিয়ে মারবো। আমার কাছে মনে হয় কি জানেন, আমরা কিছু কিছু ক্ষেত্রে ভুল করেছি। 5 তারিখে পরিবর্তনের পরে আমাদের মানুষের মনোজগতের একটা বড় অংশের মধ্যে ছিল শ্রীলঙ্কা, যে সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটতে হবে, শেখ হাসিনার বিছনায় গিয়ে টেলিফোন নিয়ে কথা বলতে হবে, কাউকে খুঁজে বের করে নাই, তারা নিজেরা পালিয়ে গেছে। আমরা 5 তারিখে যখন আমাদের নেতা তারেক রহমান বলেছে যে পরাজিতদেরকে আশ্রয় দিতে হবে, আমরা পরাজিতদেরকে আশ্রয় না দিলেও পরাজয়ীদের উপর যেন জনরোষের সৃষ্টি না হয়, আমি 5 তারিখে সারা রাত্রে ঘুম না দিয়ে ভোরবেলা গিয়ে আমার নিজের নির্বাচনী এলাকায় আমি পৌঁছেছি। একদিকে থানা পুড়িয়ে দিচ্ছে, একদিকে টিউন অফিস পুড়িয়ে দিচ্ছে, একদিকে কৃষি অফিস পুড়িয়ে দিচ্ছে, সেগুলো রক্ষা করা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে যেন হামলা না করে সেটা। এখন শেখ হাসিনার এই উস্কানিতে লাভ কী হচ্ছে জানেন? নোয়াখালীতে মিছিল একটা মিছিল করছে 30 জনে, গ্রেপ্তার হয় 300 জনে। একটা মিছিল করে 10 জনে, গ্রেপ্তার হয় 200 জনে। এই এখন আওয়ামী লীগের পরিণতিটা এইরকম। আস্তে আস্তে এটার শক্তিটা আরো কমে আসবে, এবং ওই কমে আসবে জানিয়ে শেখ হাসিনা রডের সাথে একটা টাকা করেছে একদম। আমাদের বিভিন্ন মিডিয়া, এই মিডিয়াই তো সেই মিডিয়া যে মিডিয়া শেখ হাসিনাকে দানবে রূপান্তরিত করেছে। সেই মিডিয়া লুকিয়ে থাকা অনেকে এখন বাকবাকুম করে শেখ হাসিনা আটছে এই জন্য একটা ফ্লেভার তৈরি করার চেষ্টা করছে। আমরা জিনিসটার দিকে লক্ষ্য রাখছি। রাশেদুল ইসলাম রাশেদ, আপনার কাছে আসলে প্রশ্নটি রাখতে চাই। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কিন্তু বলেছেন যে জুলাইকে সম্মান জানাতে হলে এবং গণভোটের রায়টি কার্যকর করতে হলে আপনাদেরকে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে। একটু বলবেন যে কেন আপনারা সংবিধান সংশোধন কমিটিতে থাকতে চাচ্ছেন না? দেখুন, আসলে হাসি পাচ্ছে, বিষয়টি এত বেশি আলোচিত হয়েছে, আসলে হাসিও পাচ্ছে একদিকে, আর কষ্টও লাগছে আর কি। একই বিষয়ে এত বেশি কসলি আমার কাছে মনে হচ্ছে যে এটি আমাদেরকে তিক্ততার দিকে নিয়ে যাচ্ছে আর কি। এবং এই একই ধাঁচের বক্তব্য দিয়ে আলটিমেটলি কিন্তু ধীরে ধীরে বিএনপির নমনীয়তাও দেখা যাচ্ছে আর কি। আমরা কিন্তু শুরুর দিকে দেখছিলাম যে জুলাইয়ের মৌলিক অনেকগুলো ক্লজ নিয়ে একদম মানে কোনো আলাপ আলোচনাই নাই, কঠোরতা, সেই জায়গা থেকে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কিছু পয়েন্ট কিছুটা আমার কাছে মনে হয়েছে নমনীয়। এবং আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারছি যে বিএনপির কিন্তু আর উপায় থাকবে না এই সংস্কার বাস্তবায়ন করা ছাড়া, গণভোট মেনে নেওয়া ছাড়া। তো সেই জায়গাটাকে এত দেরি করে অযথা মানুষের মধ্যে একটি গণরোষ তৈরি করা, আবার আরেকটি বিস্ফোরণের অবস্থানে নিয়ে যাওয়ার তো কোনো দরকার দেখি না আমি। আলটিমেটলি আমরা এখানে যেমনটি সেলিম ভাই কিছুক্ষণ আগে বলছিলেন আর কি, যে শেখ হাসিনা ইস্যুতে বা আমাদের দেশের সার্বভৌমত্ব ইস্যুতে, দেশের শান্তি শৃঙ্খলার ইস্যুতে আমরা সবাই ঐক্যবদ্ধ, সেটিই তো আমরা চেয়েছিলাম। সেটি নিশ্চিত করার জন্যই তো গণভোট হয়েছে। 70% কাছাকাছি মানুষ যে গণভোট দিলেন, এখন আপনি বলছেন কি যে একটি আদেশ এটি বৈধ নয়, এটি সাংবিধানিক নয়। সংবিধান তো ছিল না আমাদের দেশে তো কোনো সরকার ব্যবস্থাই ছিল না, মাঝখানে তো পুরোটাই একটা ভ্যাকিউম ছিল। সেই জায়গা থেকে তো বলা যায় যে আমরা নতুন করে আগানোর জন্য একটি চরম বাস্তবতাকে সামনে রেখে শুরু করেছিলাম আর কি। এবং সেই শুরু করেই
আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কি বলে এটাকে জুলাই সনদ আমরা রেডি করেছি, এবং সেই জুলাই সনদের বাস্তবতাটা আমরা বুঝতে পেরেছিলাম বলেই তো করেছি। এবং এতগুলো রাজনৈতিক দল ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন নয়, মাসের পর মাস আলোচনা করে একটি কনক্লুশনে পৌঁছলাম। আর এটি কি হলো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বলেই দিয়েছেন যে এগুলো ছিল হলো যে তখন নির্বাচনকে ত্বরান্বিত করার স্বার্থে এগুলো একটি অংশ বিশেষ, আলোচনার অংশ বিশেষ। আমি সেটিকে আরো নেগেটিভ ভাষায়ও বলেছি, আজকে সেগুলো বলতেও আমার লজ্জা লাগছে আর কি। আমি তো দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি যে দায়িত্বশীল ব্যক্তিরা যদি এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে জুলাইকে উপস্থাপন করেন, আমি আর কার কাছে যাব? তখন তো মানুষ বাধ্য হয়ে ওয়াকআউট করবে, মানুষ বাধ্য হয়ে রাজপথে আন্দোলন করবে, এবং সেই আন্দোলন রুখবার মতো কেউ থাকবে না কিন্তু আলটিমেটলি। এই জন্য এখনো সময় আছে, এবং আমি মনে করি যে বিএনপি হয়তো আপাতত তাদের কাছে কোনো উপস্থাপনের ধরনটা বা বাস্তবায়ন যোগ্যতার বিষয়টি তাদের মতো করে আমরা বলছি না বলে হয়তো সেটি মানতে তাদের কষ্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি যেভাবেই বলুন না কেন এই জায়গায় আপনাদের ঐক্যমত্য ছাড়া, মেনে নেওয়া ছাড়া বিকল্প আপনারা নিজেরাই কয়েকদিন মানে খুঁজবার আপনারা চেষ্টা সংবিধান করবেন, সংশোধন পাবেন না। কমিটিতে তাহলে থাকছেন না, এটা একেবারেই নিশ্চিত? এখানে তো ক্লিয়ার বিষয়টি, আপনি তো উদ্দেশ্য এবং কি বলে বিধেয় সবকিছুই তো আপনি মাটি চাপা দিয়ে সামনের দিকে আগাতে চাচ্ছেন, সেই জায়গাটা তো আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনি গণভোটের রায় মানবেন কি মানবেন না সেই বিষয়গুলো নিয়ে কোনো কিন্তু আলোচনা আপনি বলছেন ওগুলো পরে দেখবো, আমি আগে সংবিধান ঠিক করে নেই, আমি আগে সংবিধানের এই কিছু যোগ করে নেই। কেন? আমাদের মাননীয় বিরোধী দলের নেতা গতকালকে কিন্তু এটা বলেইছেনই যে আলটিমেটলি তো এই দেশে আমরা যদি সংবিধান করতে থাকি তাহলে তো হিসাব মতে আমরা এই দেশে সরকার। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, এই যে এই জুলাই সনদ বা সংস্কার প্রস্তাবের নামে যে আপনারা একটা তামাশাপূর্ণ প্রস্তাবনা জাতির কাছে উপস্থাপন করেছেন, এবং সেইখানে 48টি সম্ভবত পয়েন্ট আছে সংবিধান সংস্কারের। এই প্রস্তাবটা আপনারা যখন তৈরি করেছেন আপনারা নির্বাচিত ছিলেন না, আপনারা কেউই নির্বাচিত ছিলেন না, নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন না, এবং এই গণভোটের সিদ্ধান্ত যারা নিয়েছে তারাও নির্বাচিত জনপ্রতিনিধি না। তাদেরকে আমরা একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মেনে নিয়েছিলাম যে তারা একটা দ্রুত নির্বাচনের পরিস্থিতি তৈরি করবে এবং নির্বাচন দিয়ে চলে যাবে। এখন আমাদের এই যে সংবিধান বলেন, রাষ্ট্র সংস্কার বলেন, রাষ্ট্র মেরামত বলেন, আপনি এখন নির্বাচিত প্রতিনিধি আপনি করবেন। আপনি যতক্ষণ নির্বাচিত প্রতিনিধি ছিলেন না আপনার প্রস্তাব, আমাকে তো ডাকা হয় নাই সংস্কার কমিশনে, ওনাকে ডাকা হয় নাই, তা আমাদের কি যোগ্যতা নাই? আপনার যোগ্যতা বেশি? আপনাকে এই অথরিটি কে দিয়েছে এই সংস্কার প্রস্তাব তৈরি করার? আপনারা তো নির্বাচনী পরিস্থিতি তৈরি করবেন। রাষ্ট্রে নাগরিক হচ্ছে সার্বভৌম, সরকার সার্বভৌম না। সরকারকে সার্বভৌমত্ব দেয় রাষ্ট্রের নাগরিকরা। আপনি যে পার্লামেন্টে গিয়েছেন সেই পার্লামেন্টকে সার্বভৌমত্ব দিয়েছি আমি ভোট দিয়েছি বলে আপনি সার্বভৌম ক্ষমতা উপভোগ করছেন। এই যে আপনারা যে আমাদের সংস্কারের নামে যে একটা 48 পাতারি ধরিয়ে দিয়েছেন, গণভোট, বিশাল বড় গণভোট ধরিয়ে দিয়েছেন, আমি তো এটা পড়ি নাই, আমি তো এটাকে মানি না, এটা তো লেজিটিমাইজ না। আপনাকে অথরিটি কে দিয়েছে? একটা অন্তর্বর্তী সরকার ইমার্জেন্সি, জরুরি ভিত্তিতে, আপনারা বিভিন্ন আইনের সংবিধানের প্যাচ টেস্ট দেখাইতে পারবেন, সেটা অসম্ভব কিছু না। এইটা নিয়ে আপনারা যেটা বিতর্ক করছেন এটা অহেতুক। আপনাদের এখন পার্লামেন্টে বসে ডিসাইড করা উচিত যে আপনারা কি কি সংস্কার করবেন। আপনি 48টা কেন 98টা জায়গায় পরিবর্তন আনেন, আপনাকে তো কেউ আটকাবে না, বিকজ আপনার সেই অথরিটি এখন আছে। 12 তারিখের আগে আপনার সেই অথরিটি ছিল না। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে আপনারা যেটা করছেন, আপনি যেটা বলছেন যে এই যে এটা বারবার আপনারা বলেন যে বিএনপি প্রতারণা করছে, জাতির সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা করেছেন আপনারা। কেমনে? আমরা কেমনে প্রতারণা করলাম? আমি এতক্ষণ কি বললাম? আপনার তো কোনো অথরিটি ছিল না, আপনি তো কোনো স্বীকৃত শক্তি না। আপনি একটু থামেন মারুফ ভাই, আপনি একটু থামেন। আপনি আপনার কথা ধরেই বলি যে আপনি তো বলেছেন যে পিপলস আর সার্বভৌম। ওকে ফাইন, পিপল সার্বভৌম তো 70% মানুষ তো ভোট দিয়েছে গণভোটে। এই গণভোটই তো আপনি লেজিটিমাইজ না। আপনি গণভোটের কেন সেটা মেনে নিয়েছেন আগে? কেন আপনি আজকে দেখেন, আজকে শুনেন, আমি মানি নাই তো, আমি মানি নাই, আমি না ভোট দিয়েছি। আমার কথাটা শুনেন,
আমি তো না ভোট দিয়েছি, আমি তো গণভোট মানি নাই। আমি বলি, আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই গণভোটের প্রস্তাবক তিনি। এই গণভোটের প্রস্তাবক স্বরাষ্ট্রমন্ত্রী, যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না তখন। জি। আপনি তাকে কেন প্রশ্নটা করছেন জি, না? করব। তিনি কেন এই ভুল তখন করলেন, এবং তিনি কেন জেনে শুনে এই ভুলটা করলেন? এবং তিনি একটা ভুল করেন নাই, অনেকগুলো ভুল করেছেন, তিনি এখন কেন এগুলো এসে বলছেন? তাহলে একটা এরকম দায়িত্বশীল জায়গা থেকে যখন কথাবার্তা এরকম অসংলগ্ন বলা হয়, তখন আপনি কি বলবেন? সেটা প্রতারণা বলবেন না? আর আপনি কি বলছেন এটা, যে আমরা তখন কিছুই ছিলাম না? হ্যাঁ, কিছুই ছিলাম না, কিছুই থাকে না, তখন আমরা সবাই জনগণ ছিলাম। আপনি যেমন জনগণ ছিলেন, আমরাও তখন জনগণ ছিলাম, এবং তখন আমরা সবাই মিলেই ডিসিশনটা নিয়েছি। আর আপনি বলছেন যে কি, যে আমাকে কেন সেখানে ডাকা হয় নাই? না, আপনাকেও ডাকা হয়েছে, আপনার প্রতিনিধিকে ডাকা হয়েছে। এখানে আমার দেশের প্রতিনিধিকে। প্রতিনিধিত্বশীল 33টি দল সেখানে অংশগ্রহণ করেছে। এখানে তো বলার সুযোগ নাই যে কেউ অংশগ্রহণ করে নাই, এবং এটির জন্য বিশ্লেষণমূলক নানান ধরনের ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করা হয়েছে। এখানে সবকিছু মিলিয়েই একটি কনসাইজ। আর কি বলেছেন যে আপনি সেটা এতগুলো ধারা আপনি বুঝেন নাই? আপনি কেন সেই মেজর জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট, তার সময় যে গণভোট হয়েছে তখন কেন এই প্রশ্ন করেন নাই? এরপরে যে আরো গণভোট হয়েছে সেগুলো নিয়ে কেন প্রশ্ন করেন নাই? এই টাইপের অবান্তর কথা আমার কাছে মনে হচ্ছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ দায়িত্বশীল ব্যক্তিরা এই টাইপের কথা বলবে, এটা আমাদের জন্য দুঃখজনক। এবং আপনিও যে সেটার সুর মিলাবেন, এটা আমার কাছে আমরা একটু আমাদের সাথে দুঃখজনক আছেন মনে হচ্ছে। সাদাত হোসেন সেলিম, তার কাছ থেকে যদি এই বিষয়টা বক্তব্য শুনি। না, দেখুন, এখানে প্রথম কথা হলো যে আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার পরিবর্তন করেছি না। 5 তারিখে আমাদের গণ অভ্যুত্থানটা হয়েছে। গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সাংবিধানিক সরকারই প্রতিষ্ঠা করেছি, এবং সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতে গিয়ে সেই সময় আমরা ডক্টর ইউনূস সাহেবকে পছন্দ করেছি সরকার প্রধান হিসেবে। কিন্তু ওইখানে আমরা একটা বড় ধরনের ভুল করেছি, এবং ইতিহাসে একটা সাক্ষী দেবে, এটা একটা ঐতিহাসিক ভুল। কারণ আমরা বাংলাদেশের সবচেয়ে লোভী, বাংলাদেশের সবচাইতে আপনার আত্মকেন্দ্রিক, আপনার সবচেয়ে বড় ব্যবসায়ী, এবং এই লোকটাকে আমরা মানে সরকার প্রদান করেছি। সরকার প্রদান করার পরে তিনি তার মতো করে একটা মন্ত্রণালয়, একটা উপদেষ্টা মন্ডলী সাজিয়েছেন। আমাদের সাথে যতবার দেখা হয়েছে ততবার আমরা বলেছি যে আপনি একটা দক্ষ উপদেষ্টা মন্ডলী সাজান এবং দ্রুত নির্বাচন দেন। দেখেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল, সেদিন বিএনপি নির্বাচন 3 মাসে ডক্টর ইউনূস বাপ করে নির্বাচন দিত যদি আমরা নির্বাচন চাইতাম। এখন এখানে রেজওয়ানা, তারপরে আপনার ওই যে নাটক করে যে কি ওই বা কি নাম নাটক করে যে সে, তারপর আদিলুর রহমান শুভ্র 229 ভোট পাইছে, এরা উপদেষ্টা হয়েছে। এদের ক্ষমতাকে একটু প্রলম্বিত করতে হবে না? তো প্রলম্বিত হওয়ার ইয়েটা কি? তাহলে ঐক্যমত্য কমিশন করতে হবে একটা। সংস্কার তো 27 দফার দাবি বিএনপি জাতির সামনে উপস্থাপন করছে। পরবর্তীকালে 40টি রাজনৈতিক দল মিলে 31 দফা একটা সংস্কারের প্রস্তাব উপস্থাপন করেছে। তাইলে আমার কলিগ বলছে যে বিএনপি সংস্কার মানতে বাধ্য। বিএনপি তো সংস্কারের উপস্থাপক, বিএনপি সংস্কার চায়, এবং বিএনপি সেই সময় সেই উপদেষ্টা তারা যারা তাদের 5 বছরের জন্য দেখতে চায় তাদের কিছুদিন দেখানোর জন্য ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। ঐক্যমত্য কমিশনের জুন মাসের 2 তারিখে যখন 33টা রাজনৈতিক দলের সমাবেশ হয়েছে, তখন আমি আসিফ নজরুলকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোন মানদণ্ডে এই রাজনৈতিক দলগুলোকে ঠিক করেছেন? এই রাজনৈতিক দলগুলো অনেকগুলো স্বৈরাচারকে হাত পাখা দিয়ে বাতাস করেছে, এই রাজনৈতিকগুলো অনেকগুলো জননী বলেছে, এই রাজনৈতিক দলগুলো অনেকগুলো 24টি নির্বাচনে অংশগ্রহণ করেছে, এই রাজনৈতিক দলগুলো কেন মাঠের মধ্যে ছিল না? বলে যে এটা আমাদের সিরাজুল আলম খান জানে। আমি বললাম যে সিরাজুল আলম খানকে, বলে যে এটা আদিলুর রহমান শুভ্র। আদিলুর রহমান শুভ্র 33টি রাজনৈতিক দলকে মিলে আমরা জোট বা মিলে, এটার কোনো আইনগত ভিত্তি নেই। কিন্তু যেহেতু জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমাদের একটা আলোচনা করতে হয়েছে। আলোচনা যখন আমাদেরকে আলোচনার মধ্যে ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই অডিটোরিয়ামে আবদ্ধ রাখছে, মাঠের মধ্যে কি পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, তারপর স্থানীয় সরকার নির্বাচন চাই, ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতা দেখতে চাই, এই আওয়াজ, আর এদিকে আমাদেরকে আবদ্ধ দিনের পর দিন। একটা আলোচনা 1 ঘন্টা শেষ করতে পারতো, 2 ঘন্টা শেষ করতে পারতো, 3 ঘন্টা শেষ করতে পারতো। একটা আলোচনা শেষ করে তারপরে চলে গেছে আরেকটা আলোচনা, তারপরে চলে গেছে আরেকটা, দিনের পর দিন আমাদের এদিক দিয়ে মিডিয়া উঠতেছে যে আমরা 5 স্টার হোটেল থেকে এনে খাওয়া দাওয়া করতেছি, কেউ কোনো রাস্তা পাচ্ছে না। সত্যিকার অর্থে এই আলোচনার কোনো ভিত্তি নেই, আইনগত ভিত্তি নেই। বাস্তবায়ন কিভাবে হবে? তখন একে মতামত চাইছে। মতামতের মধ্যে গণভোটের প্রশ্নে 2-3টি রাজনৈতিক দল, জামাত ইসলাম গণভোট চায় নাই, এনসিপি গণভোট চায় নাই। এনসিপি
আপনার সংবিধান পরিষদ চেয়েছে, আর গণসংহতি আন্দোলন চেয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে আইনগত বিভিন্ন দিক দিয়ে, তখন গণভোট যে কথাটা যখন উঠছে, অধিকাংশ রাজনৈতিক দল বলেছে সংবিধানের মধ্যে গণভোটটা নাই। তখন কথা উঠেছে যে হ্যাঁ, সংবিধানের মধ্যে গণভোটটা নাই। তখন সালাউদ্দিন সাহেব, আমাদের সবচেয়ে চৌকস, বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত রাজনৈতিক নেতা, তিনি বুঝতে পারছেন যে আমরা একটা পাতানো ফাঁদে পা দিচ্ছি। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো নির্বাচন, আমাদের নির্বাচন করলে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবো। তিনি সেই সময় তার সমস্ত মেধা এবং যোগ্যতার সাথে ব্যাপারটাকে মোকাবিলা করে জাতিকে নির্বাচনী ট্রেনে চড়িয়েছেন। নির্বাচনী ট্রেনকে তিনি মানে চালু করেছেন। যত জায়গায় গিয়ে নির্বাচনী ট্রেনটা থেমেছে, নির্বাচন হয়েছে, একটা সার্বভৌম সংসদ প্রতিষ্ঠা হয়েছে। এখন জামাতে ইসলাম সহ অন্য রাজনৈতিক দল এই 15 সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন পরিষদে সংবিধান যে সংশোধন, এখানে আসতে বাধ্য, এর কোনো বিকল্প নাই। কারণ আমরা তো ভোট চেয়েছি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচন, উনিও ভোট চেয়েছে জাতীয় সংসদের সদস্য হিসেবে। আমরা গণপরিষদের সদস্য হিসেবে ভোট চাই নেই, গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো আইনগত ইখতিয়ার আমাদের নাই। সেইখানে এই যে 84টা দাবির সাথে 12টা দাবির সাথে বিএনপি দ্বিমত পোষণ করেছে। মজার বিষয় কি জানেন, আমরা একদিন দুপুরে একটা লাঞ্চের মধ্যে, বিরতির মধ্যে হঠাৎ করে ঐক্যমত্য কমিশনের 6 জন উদয়, 2 ঘন্টা পরে এসে ওনারা রাষ্ট্রপতিকে 12টা ওনারা ক্ষমতা রাষ্ট্রপতিকে দেবেন, তার মধ্যে পুলিশ প্রধান রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে। যে 30টি রাজনৈতিক দলের মধ্যে অধিকাংশ রাজনৈতিক দলের মনস্তাত্ত্বিক একটা বিষয় ছিল যে বিএনপি ক্ষমতায় আসবে, হাত পা বেঁধে বিএনপিকে যেন সাঁতার কাটতে দেওয়া না হয়, বিএনপি নির্বাহী বিভাগ যেন কাজ করতে না হয়। সে সময় সালাউদ্দিন সাহেব সবসময় বলেছে যে নির্বাহী বিভাগকে তো কাজ করতে হবে। আমরা কতগুলো বিষয় আমরা সংস্কার করেছি। আগে রাষ্ট্রপতি যে কোনো ব্যক্তিকে ফাঁসি আসামিকে দণ্ডমুকুব করতে পারত, এবং তিনি ফাঁসির আসামি দণ্ডমুকুব করেছেন, সেখানে বাসরঘরও করেছেন, মানে জেলখানার মধ্যে। সেখানে আমরা একটা ক্রাইটেরিয়া করেছি, রাষ্ট্রপতি ইচ্ছা করলে যেই কোনো বিচারপতি, সদ্য নিয়োগপ্রাপ্ত একজন বিচারপতিকেও প্রধান বিচারপতি নিয়োগ করতে পারতেন। আমরা এখানে সংস্কার করেছি যে সিনিয়র মোস্ট বিচারপতিকে, সেখানে বিএনপি বলেছে যে কোনো কারণে সিনিয়র মোস্ট বিচারপতির যদি কোনো পদস্খলনের কোনো অভিযোগ থেকে থাকে, তাইলে আমরা দ্বিতীয় জনকে অপশন করব। দেখুন, এখানে বলা হয়েছে যে সরকার প্রধান এবং দলীয় প্রধান একজন হতে পারবে না। আমরা কি না একটা মিনিট, সরকার প্রধান এবং দলীয় প্রধান একজন হতে পারবে না, এটা একজন গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক অধিকার এবং সাংবিধানিক অধিকারের উপর এটা হস্তক্ষেপ করা। আমরা তো বলছি না যে জামাতের আমির এবং বিরোধী দলের নেতা একজন হতে পারবেন না। আমরা তো বলছি না নাহিদ ইসলাম আপনার দলের প্রধান এবং আপনার চিফ হতে পারবেন না। এটা এই কিছু কিছু প্রশ্নে আমাদের দ্বিমত আছে। এখন জামাত এখানে যে আমরা স্বাক্ষর করেছি, আমরা একটা অঙ্গীকারনামা করেছি, 7 দফা একটা অঙ্গীকার করেছি। এই অঙ্গীকার আলোকে আমরা তো এখানে আমরা আমাদের অঙ্গীকারটা বাস্তবায়ন করব। আমরা তো এখানে অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করব না, আমরা তো জামাতের এজেন্ডা বাস্তবায়ন করব না। সবারই এখন নজর আসলে খেলার দিকে, আমরা জানি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যুক্ত হয়েছেন আমাদের সাথে অতিথি হিসেবে বিপ্লব ভট্টাচার্য, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। অনেক ধন্যবাদ বিপ্লব ভট্টাচার্য, যুক্ত হয়েছেন। আজকে কে জিতবে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমাদের যেহেতু সময় কম, আমরা বিস্তারিত আলোচনা একটু কমই করি। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। ম্যাচ আজকে আমার কাছে মনে হয় যে একটা ধ্রুপদী সেমিফাইনাল, যেটা ফাইনালের আগে একটা ম্যাচ হচ্ছে। সো আমার মনে হয় দুটো দলের যদি আমরা দেখি শক্তি, সেটা ফ্রান্সের অবভিয়াসলি অনেক অসাধারণ একটা শক্তিশালী অ্যাটাকিং সাইড। হ্যাঁ, সো এখানে কিন্তু টোটাল এই বিশ্বকাপে যদি আমরা দেখি, এখন পর্যন্ত একটা গোল কনসিড করেছে স্পেন, এবং অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে উনাই সিমনের কথা বলবো, গোলরক্ষক। প্রকান্তরা আপনার ফ্রান্সের গোলরক্ষক এখন পর্যন্ত মাইগনানের এখনো সেই পরীক্ষা দিতে হয়নি। এই পরীক্ষা যদি দিতে হয়, অবভিয়াসলি আজকে সেরা ম্যাচ খেলতে হবে। বিশেষ করে আমরা জানি যে স্পেন বল পজিশনে অসাধারণ ফুটবল খেলে, এবং স্পেন যত সময় তাদের পজিশনে বলটা রাখতে পারবে, যে দুর্দর্শ অ্যাটাকিং সাইড আমরা জানি যে ফ্রান্স দলের, বিশেষ করে ডেম্বেলে এক সাইডে, মাঝখানে অলিসে, বারকোলা, এমবাপে, অসাধারণ একটা টিম। আজকে কিন্তু ফ্রান্স টিম কিন্তু আরেকটা খেলোয়াড় চেঞ্জ করেছে, বিশেষ করে আমরা যদি দেখি সেটা হলো মাঝ মাঠে, বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডার। কারণ চুয়ামেনি আজকে ফিরেছে, আমার মনে হয় চুয়ামেনি আজকে ফিরেছে কারণ ডিফেন্সিভ রোলটা প্লে করার জন্য। ডিউ টু স্পেন টিমটা আমরা জানি যে বল পজিশনে ধরে রেখে পছন্দ করে দুইটা উইং দিয়ে কাজে লাগানো।
সেই তুলনায় আছে চুয়ামিনিকে মাঝ মাঠে রেখেছে, বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডের র্যাবিওর সাথে। এবং অপোনেন্টের যে যদি আমরা দেখি লামিন ইয়ামাল এবং অ্যালেক্স বার্না হয়তো খেলবে, শুরু করবে। আমি ভেবেছিলাম যে এই ম্যাচটা হয়তো উইলিয়ামসকে দিয়ে যদি শুরু করতো তাহলে স্পেন টিমের অ্যাটাকিং সাইডটা আরো বেটার হতো। তো তারপরও আমাদের কাছে মনে হয় যে এই ম্যাচটা যেই জিতুক তাদের বেস্ট পসিবল ম্যাচ খেলতে হবে। আর বিশেষ করে স্পেনকে যদি ম্যাচটা জিততে হয়, ফ্রান্সের যে দুর্দর্শ অ্যাটাকিং সাইড দুইটা উইং ব্যাক, বিশেষ করে পেড্রো পেরোর এবং কুকুরেলাকে আজকে বেশি ওভারল্যাপ করলে চলবে না। কারণ আমরা জানি যে স্পেন টিম, এই ফ্রান্স টিমটা অলওয়েজ উইং দিয়ে বেশি খেলে এবং উইংটাকে কাজে লাগিয়ে, স্পেসগুলো কাজে লাগিয়ে ওরা স্কোর করে। কারণ এই উইংগুলো যদি বন্ধ করতে পারে ফ্রান্সের, তাহলে আমার মনে হয় যে এই স্পেনকে অবশ্যই বিট করা সম্ভব এই স্পেনের পক্ষে। ফ্রান্সকে বিট করা সম্ভব স্পেনের, কারণ ডিউ টু ফ্রান্স টিমের যে শক্তি, তাদের মেন শক্তি এমবাপ্পে আমরা জানি এখন পর্যন্ত 8 গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আছে, এবং পখান্তরে ডেম্বেলে, ওলিসে এবং বার্কোলা ভালো একটা শেপে আছে। সো দেখা যাক, আমার মনে হয় যে স্পেনকে যদি তাদের বেস্ট পসিবল ম্যাচটা খেলতে হয়, তাদের গোল কনসিড করা যাবে না, এবং বিশেষ করে বল পজিশন যত ধরে রাখা যায়। কারণ আমরা জানি বল পজিশন ধরে রেখে খেলো ফ্রান্স টিমের যে শক্তি, ফ্রান্স টিম যদি কাউন্টার অ্যাটাকে আসে সেই জায়গায় স্পেস দেওয়া যাবে না। তাহলে আমার মনে হয় যে এই ম্যাচটা স্পেনের পক্ষে জয়ী হওয়া সম্ভব হবে আমার কাছে মনে হয়। সাদাত হোসেন সেলিম, নানা কাজের ভিড়ে বিশ্বকাপের এবার আপনার পছন্দের দল তো জানতেই চাই, আর আজকের খেলায় আপনি কাকে এগিয়ে রাখবেন? আজকে অবভিয়াসলি আমাদের একজন অতিথির কাছে প্রশ্নটা ছিল। আজকের খেলায় ফ্রান্সকে এগিয়ে রাখবো আজকে, যদিও ধরুন নানান মানে টাইমিং এর কারণে এবং রাজনৈতিক ব্যস্ততার কারণে খেলা দেখা হয়নি, তবে আজকে খেলাটা দেখার একান্ত ইচ্ছা আছে। এবং ফ্রান্স এ পর্যন্ত যেভাবে খেলে এসছে এবং তারা তাদের গোলরক্ষক যেভাবে তাদের গোলটাকে পাহারা দিচ্ছে, তাদের মনে হচ্ছে যাচ্ছে ফ্রান্স এখানে আজকে জিততে পারে। তবে সেমিফাইনালে যে 4টি দল আছে, ফুটবল দল আছে, এই 4টি দলে কিন্তু মোটামুটিভাবে একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা একাধিকবার তাদের মানে তারা তো সমর্থক গোষ্ঠী আছে। বাংলাদেশও তাদের ব্যাপক সমর্থক গোষ্ঠী আছে, ব্যাপক সমর্থক গোষ্ঠী আছে। আজকে যেই দলে জিতুক সেই দলের প্রতি শুভকামনা। ব্যক্তিগতভাবে কোনো দলের আমি কোনো অন্ধ সমর্থক নই। আচ্ছা, মারুফ মল্লিক, জি, আপনার কাছে আজকে কি মনে হয় কার আসলে লড়াইটা আমরা এবার দেখতে পাবো আজকে? আমার কাছে স্পেনের তুলনায় ফ্রান্সকে একটু মোর ব্যালেন্সড এবং কম্প্যাক্ট মনে হচ্ছে। তো আমি তো ফ্রান্সকে এগিয়ে রাখবো, কারণ বিপ্লব ভাই যেটা বলছিলেন যে ফ্রান্সের অ্যাটাকিং সাইড খুব দুর্দান্ত। যদি বার্কোলা খেলে এবং ওলিসে এবং ডেম্বেলে খেলে, তাদের সঙ্গে এমবাপ্পে, তো তাদের যে গতি, বিশেষ করে বার্কোলা এবং আপনার এই ডেম্বেলের যে গতি, সেটার সঙ্গে যে ফুলব্যাক দুজন আছে স্পেনের, কুকুরেলা এবং আরেকজন যিনি রাইট ব্যাকে খেলবেন, ওনারা আসলে কত দূর কুলিয়ে উঠতে পারেন সেই জায়গায় আমার সন্দেহ আছে। তো আমি অবশ্যই ফ্রান্সকে এগিয়ে রাখবো আজকের খেলা। দেখা যাক, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে, তখন আমরা আসলে ফলাফল জেনেই যাব। ধন্যবাদ বিপ্লব ভট্টাচার্য যুক্ত হয়েছেন, আবারও নিশ্চয়ই কথা হবে। মারুফ মল্লিক, আপনাকেও ধন্যবাদ, এবং একই সাথে সাদাত হোসেন সেলিম, আপনাকেও ধন্যবাদ। আবারও নিশ্চয়ই আমরা আলোচনা করবো রাজনীতির নানা বিষয় নিয়ে আপনাদের সাথে। দর্শক, এতক্ষণ আপনারা 71 জার্নালে ছিলেন, তার জন্য আপনাদেরও ধন্যবাদ। দেখা হবে আবার।